সেদিন রাতে জঙ্কুক আর আমার রুমে আসেনি। আমি এখনো বন্দি অবস্থাতেই আছি। আমি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি তা আমার জানা নেই। পরের দিন সকালবেলা দরজা খোলার আওয়াজ আমার কানে গেল। আওয়াজটা কানে যেতেই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি জঙ্কুক আমার রুমে এসেছে। আস্তে আস্তে উঠে বসলাম। মাথাটা ভারী হয়ে আছে। জঙ্কুক আমার দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে বলল, ওঠো, ওটা ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তাড়াতাড়ি, আমরা একটা জায়গায় যাব। ঠিক আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা কালো জামা পরে নিলাম এবং চুলগুলোকে ছেড়ে দিলাম। মুখে হালকা মেকআপ করলাম, কারণ কালকের চোরের দাগগুলো লাল হয়ে ভেসে আছে। তাই হালকা মেকআপের আবরণে নিজের কষ্টগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করলাম। রাতে কান্না করার কারণে চোখগুলো ফুলে গিয়েছে, তাই মোটা করে কাজল টেনে নিলাম। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরলাম। আয়নাতে নিজেকে দেখে কেমন যেন অচেনা অচেনা লাগছে, কারণ এইভাবে তো নিজেকে দেখে অভ্যস্ত নেই। ভালোই লাগছে, কেমন অচেনা। আগে কখনো এত কসমেটিক পরিনি, তাই একটু অন্যরকম লাগছে। আসলে এইসব কসমেটিক্স গুলো জঙ্কুকই আমাকে এনে দিয়েছে দাদু আসার আগের দিন। অবশ্য সেদিন এগুলো আমার কোনো কাজে না আসলেও আজ ঠিকই আমার কাজে এসেছে। জঙ্কুক কিছুক্ষণ পর আমার রুমে আসলো। এসে দেখে আমি রেডি হয়ে বসে আছি। একবার আমার দিকে তাকিয়ে তারপর তার পোশাকগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে নিজেও ফিটফাট হয়ে রেডি হয়ে এসেছে। তারপর আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্কুক গাড়ি ড্রাইভ করছে আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। তাকিয়ে দেখছি ব্যস্ত শহরটাকে, কেমন করে মানুষ ছোটাছুটি করছে জীবিকা নির্বাহের জন্য। একটা রেস্টুরেন্টের সামনে এসে জঙ্কুক গাড়ি থামালো আর আমাকে নামতে বলল। আমিও ওনার পিছন পিছন নেমে গেলাম। দুজনেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। দুজনেই খাবার খাচ্ছি। দুজনে খাচ্ছে বললে ভুল হবে, কারণ আমি একাই খাবার খাচ্ছি, বিরিয়ানি। আর উনি তো শুধু একটা কফি আর তারপর ঘাস পাতা সালাদ এগুলো খেয়েছেন। ধুর, এগুলো আবার মানুষ খায় নাকি? আমাকে তো মারলেও আমি এগুলো খাবো না। খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুক বিলটা পরিশোধ করে দিল। তারপর আবার আমরা গাড়িতে এসে বসলাম। জঙ্কুক আগের মতোই গাড়ি চালাচ্ছে আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। 15 মিনিট পর একটা মেডিকেলের সামনে এসে জঙ্কুক গাড়ি থামালো। গাড়ি থেকে নামো। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেলাম এবং খুব আশ্চর্য হলাম, মেডিকেলের সামনে আসলো কেন? কিন্তু কিছুই মুখে বলিনি। এতক্ষণ যাবত উনি আমার সাথে শুধু দুটো কথাই বলেছেন। এক হলো তাড়াতাড়ি খাবার খাও আর তাড়াতাড়ি গাড়িতে ওঠো আর নামো, ব্যাস এইটুকুই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জঙ্কুক আমার হাতটা ধরে টান দিতে লাগলো। আমি ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। লিফটে চড়ে 4 তলায় আসলাম। উনি এখনো আমার হাতটা ধরে রেখেছেন। তারপর একটা রুমে ঢুকলেন আর আমাকে বললেন যাও। আমি সামনে তাকিয়ে দেখি আমার বাবা শুয়ে আছেন। দৃশ্যটা দেখে আমি খুব খুশি হলাম। আমি দৌড়ে গিয়ে বাবাকে জাপটে ধরলাম। বাবা, ও বাবা, তুমি কেমন আছো? বাবা আমাকে দেখে খুব খুশি হলেন। মারে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি বাবা। হ্যাঁ, তুই খুব ভালো থাকবি, তা আমি জানি তো মা। আমি খুবই নিশ্চিন্ত হলাম রে মা, তোর জীবন সঙ্গী হিসেবে এমন একজনকে পেয়েছিস। এখন আমি মরে গেলেও শান্তি পাবো রে মা। বাবা, কি বলছো তুমি এসব বাবা? ঠিকই বলছি রে মা, ছেলেটা খুবই ভালো। তুই জানিস না, জঙ্কুক যদি সেদিন না থাকতো তাহলে আমি আর বেঁচে থাকতাম না হয়তো। সেদিন যদি ও আমাকে না নিয়ে আসতো মেডিকেলে, তাহলে এতদিনে আমাকে মৃত্যুর দেশে পাড়ি দিতে হতো। আমি রুমে শুয়ে থেকে বাইরের সব চিৎকার চেঁচামেচি শুনতে পাই, তবে আমি উঠে গিয়ে দেখতে পাচ্ছিলাম না ওখানে কি হচ্ছে। অনেকক্ষণ পর তোর মা ঘরে আসে আর আমার উপর অত্যাচার শুরু করে। এই, তোর মেয়েকে আরেক ছেলে ধরে নিয়ে গেছে। তোরা তোর মুখপুরি নষ্টা মেয়ের জন্য আমার মান সম্মান সব গেল। যা ওই টাকাটা পেয়েছি ওইটাও তোর মেয়ের জন্য হাতছাড়া হলো। তুই মরিস না কেন রে? তোগো বাপ বেটিরে পালতে পালতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন তুই মর আর আমাকে উদ্ধার কর রে বেটা। ঠিক তখনই জঙ্কুক আসে আর তোর মাকে অনেকগুলো কথা শুনিয়ে অনেকগুলো টাকা তার মুখে ছুঁড়ে দিয়ে আসে আর আমাকে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। এতদিন ধরে তো ওই আমাকে দেখে শুনে রাখছে, আমার দেখভাল করছে। আর একজন নার্স রেখে দিয়ে গেছে আমার খেয়াল রাখার জন্য।
সে আমাকে কথা দিয়েছিল কাল তোকে নিয়ে আসবে, আমার সাথে দেখা করাবে। ছেলেটার কি কোনো বিপদ হলো? কিন্তু আজ সে এসেছে, আমার খুব ভালো লাগছে এখন। জঙ্কুক কোথায়? এতক্ষণ বাবার কথা শুনে আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেছি। কি করলাম আমি? যাকে ভুল বুঝেছি সেই সঠিক। বাবা আবারও জঙ্কুক জঙ্কুক বলে ডাকতে লাগলেন। কিছুক্ষণ পরে জঙ্কুক রুমে আসলো। জঙ্কুক, আসো বাবা আসো। জঙ্কুক বাবার কাছে এসে বসলেন। বাবা আমাকেও ডাকলেন। আমিও বাবার কাছে গিয়ে বসলাম। মাশাআল্লাহ, আমার বাবা মাকে কি সুন্দর লাগছে একসাথে, কি সুন্দর মানিয়েছে তাদেরকে। সব সময় একসাথে থাকিস রে মা। বাবা আমার হাতটা এনে জঙ্কুকের হাতে তুলে দিলেন আর জঙ্কুককে উদ্দেশ্য করে বললেন, বাবা আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আমি জানি তুমি আমার মেয়ের খেয়াল রাখবে। তোমার কাছে আমার মেয়েকে দিয়ে এখন আমি নিশ্চিন্তে মরতে পারবো। আমার আর কোনো চিন্তা নেই বাবা। প্লিজ বাবা, আপনি মরার কথা বলবেন না। আমি আমার বাবাকে চোখের সামনে মরতে দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি তখন। কিন্তু এখন আল্লাহ যেহেতু আমাকে সামর্থ্য দিয়েছে, তাই আমি আপনাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আর আপনাকে আজ আমাদের বাসায় নিয়ে যাব। না জঙ্কুক, তুমি আমার জন্য যেটুকু করেছো সেই ঋণই আমি কখনো শোধ করতে পারবো না। আমি তোমার সাথে যেতে পারবো না বাবা। আমি সিদ্ধান্ত নিয়েছি জঙ্কুক, আমার জীবনের শেষ সময়টা আমি মসজিদে মসজিদে কাটিয়ে দেব। জীবনে অনেক পাপ করেছি, আমার মেয়েটাকে কখনো মুখে হাসি ফোটাতে পারিনি। আজ আমার মেয়েটা সুখে আছে, এইটাই অনেক। ওর সৎমা অত্যাচার ওর জীবনটা শেষ করে দিয়েছে। তুমি ওকে ভালোবেসে আগলে রেখো বাবা। জঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, আমি তো আপনাকে বাবা ডেকেছি, তাই না? আমি যদি আপনার নিজের সন্তান হতাম তাহলে কি আপনি এগুলো আমাকে বলতে পারতেন? পারতেন না তো, তাই না?